চরঘাটা বিলের ধারে গড়ে উঠেছে ছোট্ট একটি গ্রাম। আজ চরঘাটা রাতটা যেন একটু অদ্ভুত। আকাশে আধো আধো আলো, না চাঁদের পূর্ণ জ্যোৎস্না, না একেবারে আঁধার। চাঁদটা যেন একরাশ মেঘের আড়ালে বসে আছে। নিজের আলোটুকু যেন আজ হয়ে গিয়েছে কৃপণ। দূর থেকে জল নড়ে নড়ে ওঠে অচেনা ঢেউয়ের শব্দে, যেন কেউ হাঁটছে জলের মাঝখানে, অথচ কেউ নেই। চারিদিকে এক অদ্ভুত নিস্তব্ধতা। না কোনো মানুষের কথা, না কুকুরের ঘেউ ঘেউ ডাক, শুধু ঝিঝি পোকার একটানা আওয়াজ। এই যেন রাতের একমাত্র সঙ্গী। দিনের বেলায় এই চরঘাটা গ্রামের জীবন চলে। দোকানে চায়ের ধোঁয়া ওঠে, বাজার বসে, নৌকা আসে, মানুষ হাসে, কথা বলে। কিন্তু সন্ধ্যা নামলেই যেন কেউ অদৃশ্য পর্দা টেনে দেয় এই গ্রামের ওপর। অতনু একজন সরকারি কর্মকর্তা। ব্যস্ত রাস্তাঘাট এই নিয়েই তার দিন কাটে। গ্রামের মাটি, অন্ধকার রাস্তা কিংবা নিস্তব্ধ রাত, এসব যেন তার জীবনের বাইরের জগৎ। আজ সে এসেছে চরঘাটা গ্রামে অফিসের একটা কাজে। ওপর মহল থেকে পাঠিয়েছে। এখন রাত প্রায় 8টা। ট্রেন থেকে নামার পর অতনু যখন গ্রামের সীমায় পা রাখল, তখন বুঝল এই পথ শহরের পথ নয়। সামনে সরু কাঁচা রাস্তা, দুধারে ঝোপঝাপে ঘেরা অন্ধকার, না কোনো আলো, না কোনো মানুষের শব্দ। যে শহরে সে থাকে সেখানে এই সময়টা কর্মব্যস্ততার চূড়ান্ত মুহূর্ত। বাতাসে থাকে চাকার ঘূর্ণন, ট্রাফিকের হর্ন, মানুষের ভিড়, আলো আঁধারির দৌড়ঝাঁপ। কিন্তু এখানে কেবল নিস্তব্ধতা। অতনু হেঁটে চলেছে শুকনো পাতার ওপর পা ফেলে। নিজের নিঃশ্বাসের শব্দেই যেন ভেঙে দিচ্ছে নীরবতা। রাস্তাটা কি নির্জন, একেবারে ফাঁকা, মানুষজনের কোনো হদিশ নেই। স্টেশন থেকে নেমে এতটা রাস্তা হেঁটে এলাম, একটা গাড়িও পেলাম না, এমনকি সাইকেলের আওয়াজটাও নেই। এখন তো নৌকার ঘাটেই যেতে হবে, আর তো কোনো উপায় নেই। ভাগ্য ভালো থাকলে কোনো না কোনো মাঝি পাবো, না হলে ঘাটে দাঁড়িয়ে রাতটা কাটাতে হবে। ভগবানই জানেন আজ কি আছে কপালে। অবশেষে চরঘাটার বিলের ধারে পৌঁছে অতনু দেখল ঘাটের পাশে একটা নৌকা বাঁধা আছে। জলের ওপরে কুয়াশা দুলছে, তবু চাঁদের আলো দেখা গেল। হাতে বৈঠা। অতনুর মুখে স্বস্তির ছাপ ফুটে ওঠে। আহা, অবশেষে একটা নৌকা পেলাম, মাঝিও আছে দেখছি। নৌকা দেখতে পেয়ে অতনু খুব খুশি। কিন্তু অতনু জানতো না আজকের রাতটা শুধু নিস্তব্ধ নয়, এই চরঘাটার কুয়াশার নিচে লুকিয়ে আছে এমন এক অন্ধকার যার শুরু আছে কিন্তু শেষ নেই। ও দাদা, দাদা, ওপারে যাবেন নাকি? যাবো না তো কি, আকাশে তারা দেখতে বসে আছি? দুটো যাত্রীর আশাতেই তো বসে আছি গো বাবু। তাহলে তো ভালোই হলো দাদা, চলুন তাহলে। আচ্ছা, নৌকায় উঠে বসুন। অতনু নৌকাতে উঠে বসে। জলের হালকা ঢেউয়ের ছলাৎ ছলাৎ শব্দ। মাঝি বৈঠা হাতে নৌকার দাঁড় টানতে শুরু করে। নৌকা আস্তে আস্তে এগিয়ে যায় কুয়াশার ভেতর। জানেন দাদা, ট্রেন থেকে নামার পর গ্রামের রাস্তায় এতটা পথ হেঁটে এলাম, কিন্তু একটা মানুষও পেলাম না। গাড়ি ঘোড়া টোটো কিছুই নেই। আমি তো ভাবছিলাম আজ ঘাটে এসে দাঁড়িয়ে থাকতে হবে, না হলে ঘাটেই রাত কাটাতে হবে। ভাগ্য ভালো যে আপনার সাথে দেখা হয়ে গেল। তা বটে। তা দাদা, এত রাতে নৌকা নিয়ে ঘাটে আছেন? এই গ্রামে তো বাইরে কোনো লোকজন নেই, দোকানপাট সব বন্ধ। কার আশায় বসে আছেন এত রাত করে যে বাড়ি ফেরেননি? কার আশায় বাড়ি ফিরব? আমি তো বাড়ি ফিরতে পারবো না। কি বলছেন দাদা, বাড়ি ফিরতে পারবেন না কেন? আপনার কি ঘর বাড়ি কিছুই নেই? বাড়ি ঘর সবই আছে,
কিন্তু যেতে পারবো না আর। এই জল, এই সরঘাটা বিল, এটাই এখন আমার সব। আমি এখানেই থাকি। কিন্তু কেন দাদা, কি এমন ঘটেছিল যে আপনি নিজের বাড়ি ফিরে যেতে পারবেন না? সে অনেক কাহিনী বাবু। গ্রামের লোকজন আমারে তাড়িয়ে দিয়েছিল, যদিও আমি চুরি করিনি, তবুও আমারে চোরের অপবাদ দিয়ে গ্রাম থেকে বের করে দেয় তারা। অতনু অবাক হয়ে তাকিয়ে থাকে মাঝির মুখের দিকে। আধো চাঁদের আলোয় দেখা গেল মাঝির চোখ দুটো ছলছল করছে জলে। কি বলছেন দাদা, চুরি করেননি তবুও বের করে দিল? এমনটা কেমন করে হতে পারে? হতে পারে বাবু, হতে পারে। এই স্বার্থপর দুনিয়ায় সবই হতে পারে। আজ চরঘাটার ভবা মাঝির বাড়ির উঠানে নেমে এসেছে শোকের ছায়া। একই সঙ্গে বুকের ধন দুই ছেলে আজ চিরদিনের জন্য বিদায় নিয়েছে দুনিয়া থেকে। মহামারীর ও কলেরায় নিঃশেষ করে দিল তাদের। ভবা মাঝির ঘর এখন ভেসে যাচ্ছে কান্নায়। তাদের পাশে গ্রামের কেউ আসেনি। ভয়, আতঙ্ক ও দূরত্ব সব মিলিয়ে যেন এই বাড়িটা এখন পরিত্যক্ত। শেষকৃত্যের কাঠখড়ি জোটানোর সামর্থ্য ভবা মাঝির নেই, তবু দুজন মানুষ বসে আছে তাদের সন্তানের নিথর দেহের পাশে, চোখে অসহায়তা আর বুক ভরা হাহাকার নিয়ে। হায় রে, আমার বুকের মানিক দুটো একসঙ্গে চলে গেল রে। হায় ভগবান, আমি বাবা হয়ে কি করে আমি এদের চিতা জ্বালাবো? আমি কি নিয়ে বাঁচবো এখন? আমাকে কেন রেখে গেলে ভগবান? আমাকে কেন রেখে গেলে? আমার বুকের উপর দিয়ে আমার সন্তানদেরকে তুমি কেড়ে নিলে। এ কেমন শাস্তি আমায় দিলে ভগবান? এ কেমন শাস্তি আমায় দিলে? দেখেছো গিন্নি, একটা লোকও আমার বাড়িতে পা মারায়নি। ছেলে দুটো চিতা জ্বালাতে কোনো লোক আসবে না। আর তাছাড়া চিতা জ্বালানোর জন্য কাঠখড়ি কেনার মতো পয়সা সেটাও আমার কাছে নেই। কি যে করি এখন? যাও না, মহাজনের কাছে যাও। ওনারই তো কাঠখড়ির ব্যবসা আছে। ধারে কিছু কাঠখড়ি আর ঘি চাও, বলো পরে পরিশোধ করে দেব। দেখবে এমন বিপদের দিনে তিনি ফিরিয়ে দেবেন না। হ্যাঁ, ঠিকই বলেছ গিন্নি, কিন্তু দোকানে তো মহাজনের চালা জগদীশ থাকে সারাদিন। ওর মুখের কথাই তো চূড়ান্ত। এ জানে, শুনেই তাড়িয়ে দেয় নাকি আবার। তাও একবার গিয়ে দেখে এসো না গো। মানুষের মন কি আর একরকম থাকে? বলো যে দুটো ছেলের চিতা জ্বালাতে হবে, উনি না বলতে পারবেন না। ঠিক আছে, যাই তবে। যদি একটু সাহায্য পাই তাহলে ওদের দেহটা আগুনে দিতে পারবো, না হলে এই বন্যার জলে ভাসিয়ে দিতে হবে দুজনের দেহ। ভবা মাঝি বেরিয়ে পড়ল, কিন্তু তার প্রতিটি পদক্ষেপ যেন এক অদৃশ্য ভার। একজন বাবার অসহায়তা, দারিদ্র্যের যন্ত্রণা আর বুক ভরা ক্ষোভ। সে জানে না আজ কি পাবে, সাহায্য নাকি অপমান। শুধু জানে তাকে ফিরতেই হবে তার ছেলেদের মুখাগ্নি করবার জন্য শেষ কর্তব্য নিয়ে। চরঘাটা গ্রামটা জুড়ে থই থই করছে বন্যার জল। আজ চরঘাটা গ্রামটা যেন ডুবে আছে এক মৃত্যুর স্রোতে। চারিদিকে শুধু জল আর শোকের ছায়া। গ্রামের যেসব বাড়ি খানিক উঁচুতে, কেবল সেই জায়গাগুলোই জেগে আছে এখনো। সেই উঁচু এক ঘরের দাওয়ায় দাঁড়িয়ে আজ এক পরিবার, একসঙ্গে দুই সন্তান হারানোর হাহাকার নিয়ে দুটি ছেলের মৃতদেহ দাওয়ায় পড়ে আছে, কিন্তু কোথাও কাঠখড়ির ব্যবস্থা নেই। একজন অসহায় বাবা ভবা মাঝি আজ এসেছে মহাজনের চালা জগদীশের কাছে।
সন্তানদের মুখাগ্নির জন্য একটু কাঠ আর খানিকটা ঘি ধার চাইতে। দাদাবাবু, ছেলে দুটো তো দুনিয়া ছেড়ে চলে গেল, বাপ হয়ে মুখে আগুন না দিয়ে পারি? দেখছেন তো চারিদিকে বন্যার জল থই থই করছে, কোথাও কোনো শুকনো জমি নাই, কাঠও পায় নাই। ভাবছিলাম যদি ধারে কিছু কাঠ আর একটু ঘি দিতেন তাহলে উঠানেই মুখাগ্নিটা সারতে পারতাম। চা খেয়ে যে দাম দিতে পারে না, সে আবার এখন কাঠ আর ঘি ধারে নিতে আসছে। মহাজনের দোকান কি দান খয়রাত নাকি বাবাদা? দাদাবাবু, দাদাবাবু, আমি কিচ্ছু চাই না নিজের জন্য। দুইটা লাশ ঘরে পড়ে আছে, বাপ হয়ে তাও কিছু করবার মতো সাধ্য নাই। আপনারা ব্যবসা করেন ঠিকই, কিন্তু একটু দয়া করেন। এই ভাবা মাঝি আপনার পা ধরে মিনতি করছে, একটু দয়া করেন। আমি ছেলেদের সৎকারের কাজটা চাইরা যে করেই হোক পরিশোধ করে দিব। আমি তোমাকে যদি ধারে কাঠ খড়ি আর ঘি দিই, মহাজন আমাকে কাজ থেকে বের করে দেবেন। তুই তো জানিস না, মহাজন ধারে কিছু দেয় না। তোর যদি কিছু থাকে সেটা এখানে জমা দিয়ে কাঠ খড়ি আর ঘি নিয়ে যা। হায় ভগবান, এরা কি বলে? আমি কি জমা দিয়ে কাঠ খড়ে নিয়ে যাব? আমি তো গরিব মানুষ, এই মুহূর্তে কি জমা দিয়ে যাব বলুন তো? এই তোরা কে কোথায় আছিস? এদিকে আয় তো। তারপর তারপর কি কাঠ খড়ি দিয়েছিলেন আপনাকে? না বাবু, আমার কাঠ খড়ি তো দূরের কথা, সেখানে আমায় মিথ্যে অপবাদ দিয়ে মারধর করে বের করে দিল। আমার ছেলেদের আমি আর মুখাগ্নি করতে পারলাম না। দুই ছেলের দেহ বন্যার জলে ভাসিয়ে দিলাম। তারপর থেকে আমার গিন্নি দিন দিন অসুস্থ হয়ে পড়ে। বেশ কিছুদিন পর হঠাৎ করে একেবারে বিছানাগত হয়ে পড়ে। 3 মাস পেরিয়ে গিয়েছে, তারপরেও বাবা মাঝির চোখে জল শুকায়নি। যে চোখ একদিন খুশিতে ভরে উঠত দুই ছেলেকে মাঠে ছুটতে দেখে, আজ সেই চোখে কেবল শূন্যতা আর ধূসর কষ্ট। এই চেনা উঠানটা যেন গড়িয়ে গিয়েছে তার সঙ্গে। একই দিনে নিঃস্ব হয়েছে পৃথিবীর অর্ধেক শোক। দুই সন্তানকে হারিয়ে এখন বাকি আছে শুধু অর্ধেক পৃথিবী, এই অসুস্থ স্ত্রী। প্রতি নিঃশ্বাসে যেন তার বুকটা কেঁপে ওঠে, যেন মনে হয় এইবার বুঝি শেষ। বিছানায় শুয়ে থাকা স্ত্রীর মুখটা ফ্যাকাশে, ঠোঁট শুকনো, চোখে জমে থাকা মলিন আলোয় বোঝা যায় তার জীবন এখন দোল খাচ্ছে মৃত্যুর দোরগোড়ায়। আর পাশে বসে আছে ভাবা মাঝি, চুপচাপ, নির্লিপ্ত নয় কিন্তু অসহায়। সে জানে তার হাতে কিছু নেই, তবু সে চেষ্টা করছে নিজের সীমার বাইরে গিয়েও। যে মানুষ একদিন নদীর ঘাটে নৌকা বাইতে বাইতে গান গাইত, আজ সে নিজের জীবনের সবচেয়ে বড় লড়াইতে নামতে চলেছে। জীবনের জন্য নয়, মৃত্যুর বিরুদ্ধে। না গো গিন্নি, তুমি একটু চিন্তা করো না, আমি আছি না, তোমারে আমি বাঁচাবো। এই ভাবা মাঝি যতদিন বেঁচে আছে ততদিন তোমার কিচ্ছু হবে না। আমি ঠিক তোমারে শহরে নিয়ে যাব, কলকাতার বড় ডাক্তারের কাছে। ছেলে দুটোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোমারে আমি কিছুতেই হারাতে পারবো না। না গো, আমাকে আর বড় ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে না। আমার সময় ফুরিয়ে এসেছে। আমি বুঝতে পারছি আমার বুকের ভেতরটা যেন কেমন করে উঠছে। ছেলে দুটো আমায় ডাকছে, তাদের ছেড়ে যে আমি আর থাকতে পারছি না গো। ভবা মাঝির চোখে জল টলমল করে ওঠে, তারপর নিজেকে সামলে নেয়।
না ঘিন্নি, এমন কথা আর মুখে নিও না। তুমি যদি চলে যাও আমি কি নিয়ে বাঁচবো বলো? দুই ছেলেরে হারিয়েছি, এবার যদি তুমিও চলে যাও আমার সব শেষ। তোমারে আমি হারাতে পারবো না গো, আমি কিছু হতে দেব না তোমার। প্রয়োজনে আমি আমার শেষ সম্পদ, বাড়ি ভিটে সহ 2 বিঘে জমি মহাজনের কাছে বন্ধক রাখবো। তবুও তোমার চিকিৎসা করাবো। টাকা না পেলে আমি তার পায়ে পড়বো, ভিক্ষা চাইবো, কিন্তু তোমারে আমি বাঁচাবই। তার স্ত্রী চুপ করে থাকে, চোখের কোণে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ে। ভবা মাঝে স্ত্রীকে কথা দিয়ে ঘর থেকে বেরিয়ে পড়ল। নিজের শেষ সম্বল 2 বিঘা জমি মহাজনের কাছে জমা দিয়ে টাকা নিতে সে চিন্তিত মুখে এসে দাঁড়ালো মহাজনের সামনে। এই যে বাবাদা, আবার এলে নাকি ধার নিতে? আগের ধারটা শোধ হয়েছে তো? বাবু, আগের ধারটা শোধ করার সুযোগই পাইনি, বন্যার জলে সব ভেসে গেল। এইবার অন্য কাজের জন্য এসেছি। বউটা খুব অসুস্থ, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, একটু টাকা দরকার। কি বাবা, আবার টাকার দরকার? তুই তো গতবারে ধারে কাঠ নিতে এসে আমাদের লোকজনের সাথে ঝামেলা করেছিলি, তাই না? না মহাজন, ওটা ভুল বোঝাবুঝি হয়েছিল। আমি তখন পাগলের মতো ছিলাম, 2 ছেলেরে হারিয়েছি। এবার শুধু একটু সাহায্য চাইছি। আমার বউটা বিছানায় শুয়ে আছে, 3 দিন ধরে কিচ্ছু খায়নি। গ্রামের ডাক্তারবাবুরা বলেছে তার নাকি বড় কিছু হয়েছে, এই শহরে ডাক্তার দেখাতে হবে। যদি বন্ধকি জমির ওপরে কিছু টাকা দিতেন। জমি? তোর জমি কতটা আছে? এই জগদীশ, হিসেবের খাতাটা দেখি তো। হওয়ার জমি তো ইতিমধ্যে সুদের নামে আটকে আছে, তাই না? হ্যাঁ মহাজন, ওর নামের জমিটা তো এখন কাগজে আপনারই। না জগদীশ দাদা, পুরোটা নয়, আমি শেষ 2 বিঘা রেখেছি নিজের হাতে, ওটা দিয়ে সংসার চলতো। মহাজনের কাছে যে জমিটা বন্ধক দিয়েছি ওটার উপরেই কিছু টাকা দেন, আমি ফসল ওঠারই শোধ করে দেব। না না, ওসব কথা বললে হবে না। আগে যে জমিটা রেখেছিস সেটার দাম আর সুদের টাকা সমান হয়ে গিয়েছে। ওদের মতো ছোট লোকের কথা তো বলা যায় না। যদি কিছু বন্ধক দিয়ে টাকা নিতে চাস তাহলে নিয়ে যা, আমি ধারে কিছু দিতে পারবো না। আমার বাড়ি ভিটা সহ আমার কাছে 2 বিঘা জমির দলিল আছে, সেটা রেখে আমার টাকা দিন। আমার স্ত্রীর চিকিৎসা করাতেই হবে। সর্বশেষ জমিটুকু হারিয়ে গেল, যে জমিতে বাবা মাঝির রক্ত, ঘাম আর সন্তানদের স্মৃতি মিশেছিল, আজ সেটাই বন্ধক হলো স্ত্রীর শ্বাসের দামে। এই দিন থেকেই চরঘাটার বাতাসে জমে উঠল আর এক অভিশাপের বীজ। টাকাগুলোকে নিয়ে এসে আপনার স্ত্রী চিকিৎসা করতে পেরেছিলেন? উনি কি এখন সুস্থ আছেন? হ্যাঁ, সে কথা আর কইবেন না গো বাপু। সেই টাকা নিয়ে বাড়িতে ফিরলাম, তারপর রাতে মহাজন আর জগদীশ আমার বাড়িতে আসে, আমারে মিথ্যা অপবাদ দেয় আমি নাকি তাদের বাড়ি থেকে সোনা গয়না চুরি করে নিয়ে এসেছি। কিন্তু আমি নির্দোষ ছিলাম। পঞ্চায়েত ডেকে আমারে গ্রাম থেকে বের করে দেয়। এই খবর পেয়ে আমার স্ত্রী মারা যায়। আমি তারও মুখাগ্নি করতে পারিনি, তারা করতে দেয়নি। আমি এই সরঘাটা বিলেই নৌকা চালাই আর এই নৌকাতেই থাকি। বেশ ভালোই কাটছিল দিনকাল। তারপর একদিন আকাশে মেঘ জমে ভারী হয়ে আছে, বিলের ধারে বাতাস জমে গিয়ে যেন অপেক্ষা করছে কখন মুষলধারে বৃষ্টি পড়বে। ঘাটের দিকে সেই সময় দেখা গেল হন্তদন্ত হয়ে দৌড়ে আসছে একজন লোক।
পায়ের নিচে ধুলো উঠছে, নিঃশ্বাস প্রায় বন্ধ হয়ে এসেছে তার, তবুও থামছে না, যেন কোনো অদৃশ্য বিপদ পিছু নিয়েছে তার। নদীর ধারে তখন দাঁড়িয়ে আছে এক মাঝি, চুপচাপ স্থির মুখে। হঠাৎ সেই দৌড়ে আসা লোকটা ঘাটে এসে থেমে পড়ে। হাঁপাতে হাঁপাতে চেয়ে দেখে মাঝির মুখের দিকে, চোখে শুধু তারা আর মুখে আতঙ্ক, কণ্ঠে উদ্বেগ। মনে হচ্ছে সে খুব বড় বিপদে পড়েছে, আর এই নৌকাই তার শেষ আশ্রয়। বাবাদা, তাড়াতাড়ি নৌকা ছাড়ো, আমাকে ওপারে যেতে হবে। আমার ছেলেটাকে সাপে কামড়েছে, ওপারে ওঝা বাড়িতে নিয়ে গিয়েছে। আমি মহাজনের তাগাদায় গিয়েছিলাম, এর কিছুই জানি না, বাড়িতে ফিরে জানলো। আমাকে একটু পার করে দাও না গো, দাও না বাবাদা। বাবা মাঝি আর পুরনো কথা মনে করল না। বিপদের কথা শুনে জগদীশকে নৌকাতে তুলে নিয়ে নৌকাটা ছেড়ে দেবে, ঠিক সেই মুহূর্তে দূর থেকে শোনা গেল চিৎকার। কয়েকজন গ্রামের লোক, কেউ লাঠি হাতে, কেউ হুঁশিয়ারি চিৎকারে ছুটে আসছে ঘাটের দিকে। বাতাসের সঙ্গে তাদের গলার আওয়াজ ছড়িয়ে পড়েছে। বিলের এপারে ওপারে, ধরো ওকে, ধরো, পালাতে দিও না, পালাতে দিও না, চোর, ও বিশ্বাসঘাতক, বিশ্বাসঘাতককে ধরো। জগদীশ আমার নৌকাতে উঠতে একটা পুটুলি পড়ে যায়। আমি লক্ষ্য করি সেখানে কিছু সোনার গয়না আর বেশ কিছু টাকা ছিল। ততক্ষণে আমার আর বুঝতে বাকি রইল না এ কোন অঘটন ঘটিয়ে পালিয়ে যাচ্ছে গ্রাম থেকে। ঠিক সেই মুহূর্তেই লোকগুলো আমাকে এসে মারধর শুরু করলো, আর জগদীশ পালিয়ে গেল। সবাই ধরে নিল এই চুরির সাথে আমি জড়িত। গ্রামবাসীরা মারতে মারতে আমার সেহানেই মেরে ফেলল। আমার জীবনটা সেহানেই শেষ। কি বলছেন? কি শেষ মানে? আপনি সেখানে মারা গেলে এখন আপনি দাঁড়িয়ে আছেন কি করে? রাতটা হঠাৎ ভারী হয়ে উঠল। নদীর জল নিস্তব্ধ, কিন্তু বাতাসে জমে উঠেছে এক অজানা শীতল ঠান্ডা। জলের চারপাশে একটা কালো ধোঁয়াটে হাওয়া বইতে লাগলো। আর তখনই দেখা গেল ভবা মাঝির আসল রূপ ধীরে ধীরে পরিবর্তিত হচ্ছে। আর তখনই তার পাশে আরো দুটি ছায়া এসে দাঁড়িয়ে পড়ল। তারা ভবা মাঝির দুই ছেলে। তাদের চোখে লাল আগুনের ছাটা, মুখে বিকৃত হাসি, আর মুখের ভেতর থেকে বেরিয়ে আসছে বড় বড় দাঁত। অতনু থমকে গেল, তার নিঃশ্বাস যেন জলে ডুবে গেল। সে বুঝলো তারা মানুষ নয়, এত সময় ধরে সে মৃত আত্মাদের নৌকায় ভেসে আছে। আজ থেকে তুইও আমাদের সঙ্গী। এই বিলের জল তো কেউ নেবে, যেমন নিয়েছে আমাদের। তিনজন একসঙ্গে বিকৃত হাসিতে ফেটে পড়ল। তাদের মুখ মুহূর্তেই অন্ধকারে গলে যায়। চর কাটা বিলের জলে মিলিয়ে যায় তাদের ছায়া। নৌকাটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়, শুধু প্রতিধ্বনি ভেসে আসে। আমাদের জল এখানে এলে আর কেউ ফেরে না।